বিবাহিত হয়েও এক অবিবাহিত ছেলের প্রেমে পড়েছি আমি, ভীষণভাবে প্রেমে পড়েছি, ভীষণ মায়ায় পড়েছি আমি, যে মায়া থেকে আমি কোনোভাবেই বেরোতে পারছি না। দয়া করে সবাই আমাকে একটা বুদ্ধি দেন, এই অবস্থায় আমার কি করা উচিত। আমার নাম রিমা, বয়স 27 বছর, 19 বছরে বিয়ে হয়েছে, 8 বছরের সংসার, একটা মেয়ে আছে 5 বছরের। আল্লাহর রহমতে কোনো কিছুরই কমতি নেই, টাকা পয়সার দিক দিয়ে কখনোই অভাবে ছিলাম না। বাবার বাড়িতেও টাকা পয়সা বেশ ছিল, আর স্বামীর বাড়িতেও টাকা পয়সার অভাব নেই। তাহলে এখন অনেকেই বলতে পারেন, তাহলে কেন পুরুষে আসক্ত হতে হলো? তাহলে শুনুন আমার জীবন কাহিনী। আমার যখন বিয়ে হয় তখন আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, 2 বছরের প্রেম ছিল, কিন্তু আমার পরিবার মেনে নেয় নাই। আমাকে ধরে বেঁধে আমার এই স্বামীর সাথে বিয়ে দিয়ে দেয়। বিয়ের দিন সকালবেলা প্রতিজ্ঞা করি আমি আমার স্বামীকে ভালোবাসবো, আর কারোর দিকে কখনই নজর দিব না, এবং আমার প্রাক্তনকে ভুলে যাব। সেও আমার বিয়ের 2 মাস পরে বিয়ে করেছে, তারও সুখের একটা পরিবার আছে, কিন্তু আমার বিয়ের পর আমি সুখী হতে পারিনি। শ্বশুরবাড়ির লোকজন কখনই আমাকে ভালোবাসতো না, কেন জানি না। তাদের পছন্দের মানুষ আমি কখনোই হয়ে উঠতে পারিনি। এখন হয়তো অনেকে বলবেন, চেষ্টা কি করেছি? জি, চেষ্টা করেছিলাম তাদের প্রত্যেকের পছন্দের চলার মতো, কিন্তু ওই যে কথায় আছে না, পরের মেয়ে কখনই ভালো হতে পারে না। শ্বশুর শাশুড়ির কাছে বিয়ের 2 দিন পর জানতে পারি আমার স্বামী একজন মাদক ব্যক্তি, সে রাত্রেবেলা মদ না খেলে তার চলে না। আমার শ্বশুরের অনেক অডালা টাকা থাকার কারণে আমার স্বামীকে কাজ করতে হয় না। আমার স্বামীরা 3 ভাই বোন, 2 জন শ্বশুরের ব্যবসা বাণিজ্য দেখে। আমার শ্বশুর একটা গরুর ফার্ম আছে, সাথে আমাদের এখানকার বাজারে 10 থেকে 12টা দোকান আছে, যেগুলো হচ্ছে ভাড়া দেওয়া মার্কেটের মধ্যে, আর যেগুলো থেকে প্রায় 10 থেকে 15,000 টাকা করে ভাড়া আসে। ক্ষেত বর্গা দেওয়া আছে, যেগুলো থেকে আমাদের বাড়িতে আসে শাকসবজি। আমাদের শাকসবজি কিনতে হয় না। একটা ডিমের প্যান্ট আর একটা কারখানা আছে, যেটা অনেক বেশি বড়ও না, আবার আকারে বেশি ছোটও না, মাঝারি আকারের, যেখান থেকে প্রতি মাসে 1.5 থেকে 2 লাখ টাকা আসে আমার শ্বশুরের কাছে। আমার ছোট দেবর এখনো বিয়ে হয়নি, বড় বাসর বিয়ে করেছে আমার বিয়ের 4 বছর আগে। প্রথম রাতে বুঝেছিলাম যে আমার একটা জানোয়ারের সাথে বিয়ে হয়েছে। প্রতিদিন রাত্রেবেলা তার অসামাজিক অত্যাচার আমার সহ্য করতে হয়েছে। প্রথম রাতে ভেবেছিলাম হয়তোবা স্বামীরা এমনই হয়, কিন্তু না। আস্তে ধীরে যখন জানি, মানুষের সাথে কথা বলি, মিশতে থাকি, তখন এই ব্যাপারটা যখন কথাবার্তা হয়, তখন বুঝলাম যে না, আমার স্বামী অসুস্থ। কোনো সুস্থ মানুষ তার বউর সাথে এমন ব্যবহার বা আচরণ করতে পারে না। শুধু যে রাত্রেবেলা আমাকে অত্যাচার করতো তা না, যখনই তার কথা মতো কাজ করতাম না, আমার গায়ে হাত তুলতো। কখনো কোথাও ঘুরতে নিয়ে যেত না। তার অনেক টাকা ছিল, শুধু নিজের পিছনে খরচ করত। আমার পিছনে সে 1 টাকাও খরচ করতো না। আমার হাত খরচের টাকা আমার বাবার বাড়ি থেকে নিতে হতো। আমার বাবা প্রতি মাসে আমাকে 7,000 টাকা করে খরচ দিত। আমার বাবার গায়ে লাগতো না টাকাগুলি দিতে, কিন্তু এখন আমার বাবার অনেক সম্পত্তি ছিল, কিন্তু আমার খুব গায়ে লাগতো আমার বাবার কাছ থেকে টাকাগুলো নিতে। কারণ বিয়ের আগে লাগতো না, কারণ বিয়ের পরে লাগে, কারণ আমার স্বামী আছে। সব কিছু মিলিয়ে প্রচুর ডিপ্রেশনে থাকতাম। ওর বোনেরাও আমাকে পছন্দ করতো না, আর শাশুড়ি তো অপছন্দ করতোই। বাড়িতে একমাত্র আমার বড় যা আমাকে বুঝাতো। আমার বড় যা আমাকে অনেক আদর করতো, মিথ্যা কথা বলবো না। সবাই বলে জানাকি শত্রু হয়, জানাকি কখনো মন থেকে ভালোবাসে না, কিন্তু না, আমার বড় যা আমাকে বোনের মতো ভালোবাসতো। আমাকে আমার স্বামীর হাত থেকে, তার মায়ের হাত থেকে বহুবার বাঁচিয়েছে। বাবার বাড়িতে এই সমস্ত কথা বলতে খুব লজ্জা লাগতো, তাই আমি কাউকে কিছুই জানাতাম না। 3 ভাইয়ের একমাত্র বোন আমি, আমার কোনো বোনও ছিল না যে তার সাথে আমি এই ধরনের কথাবার্তা শেয়ার করব। আমি আমার মার সাথে খুবই লজ্জাভাবে কথা বলি। মেয়েরা নাকি মায়ের সাথে ফ্রি থাকে, কিন্তু না, আমি আমার মার সাথে হিসাব করে কথাবার্তা বলি। তাই এই সমস্ত কথাবার্তা কখনো মার সাথে শেয়ার করতে পারতাম না। আমার যত কথা ছিল সব ছিল আমার ভাবির সাথে, মানে আমার বড় যা আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে অনেকবার বাঁচিয়েছে, এই বলে যে আজকে রিমা আমার সাথে ঘুমাবে। আমার স্বামী তার ভাবির মুখের উপর কথা বলতো না, ভাই আর বাবাকে ভয় পেত সে। সবই ঠিক ছিল, কিন্তু শুধু অত্যাচার সহ্য করতে করতে 5টা বছর কেটে গেল। এখনো এমন কোনো রাত নেই যে রাতে আমি কান্না করিনি, এমন কোনো দিন নেই যে দিনে আমি ডিপ্রেশনে ছিলাম না। আমি আমার জীবনে বহুবার সুইসাইড করতে গিয়েছিলাম, কিন্তু কি জানি মনে করে আবার ফেরত আসি। বিয়ের 3 বছর পর আমার কুল জুড়ে আলো করে আমার একটা মেয়ে আসে। তা নিয়েও শ্বশুর শাশুড়ির কাছে বহু কথা শুনেছি, কারণ আমার জায়ের প্রথম 2টা ছেলের সন্তান। কখনো শুনেছেন মেয়েদের সিজার হয় 3য় দিন তারা তার স্বামীর হাতে মাইর খায়? আমি খেয়েছি। কারণটা ছিল, যখন সিজারের 3য় দিন আমার হাতে ক্যানোলা খুলতে নিয়েছিল নার্স, সেদিন আমি অনেক জোরে চিৎকার দিয়েছিলাম। সেই চিৎকারের জন্য আমার স্বামীর নাকি মান সম্মান হানি হবে। সেই চিৎকারের জন্য আমাকে ঠাস করে চড় মেরেছে সবার সামনে। অনেক বেশি ফর্সা ছিলাম তো, তাই 1 থাপ্পড়ের পরে 4টা আঙুলের দাগ আমার গালে বসে গিয়েছে। নার্স, ডাক্তার, আমার শ্বশুরবাড়ির লোকজনরা সবাই অবাক ছিল। না শুধু আমার বাবার বাড়ির লোকজন, হয়তোবা সেদিন আমার বাবা থাকতে সেখান থেকে আমাকে নিয়ে আসতো। বাবার অনেক আদরের মেয়ে ছিলাম আমি। কথাই তো আছে, যে সন্তান বাবার বাড়িতে বেশি সুখ করে সেই সন্তান শ্বশুরবাড়ি থেকে কখনো সুখী হতে পারে না। সবই ঠিকঠাক ছিল। যেদিন বুঝতে পারলাম আমার স্বামীর চরিত্রের সমস্যা, সেদিন আর ইচ্ছে হলো না
না এই মানুষটার সাথে সংসার করতে, আর ইচ্ছে হলো না। সেদিন খুব কেঁদেছিলাম আমি। আমাদের বাড়িতে একটা মেয়ে কাজ করতো। মেয়ে কাজ করতে বলতে আমার শাশুড়ি বাড়ির গ্রাম থেকে নিয়ে আসতো। তারা দূর সম্পর্কে কোনো বোনের মেয়ে হবে, নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করব না। তবে আমার নখের যোগ্যতা ওই মেয়ের ছিল না। আল্লাহ মাফ করুক, কম কষ্টেই কথা বলছি না। কোথায় তো আছে পুরুষ মানুষ নাকি রূপের প্রয়োজন হয় না, তাদের মেয়েলি একটা দেহ হইলেই চলে। সেই কথাটার বাস্তবরূপ নিল আমার স্বামীর বেলায়। বলতে গেলে মেয়েটা কাজের মেয়ে ছিল। একদিন রাতের বেলা ঘুম ভেঙে যায় আমার। সদ্য মা হওয়া তো প্রায় রাতেই ঘুম ভেঙে যেত। যখন বাবু ঘুম থেকে উঠে দুধ খাওয়ার জন্য পাশে দেখি আমার স্বামী নেই। একটু একটু করে হেঁটে রুম থেকে বের হলাম। আমার ওয়াশরুমও ছিল না। বারান্দায় খুঁজলাম, সেখানেও ছিল না। জেনারেল ওয়াশরুম থেকে দেখলাম দুজন বের হলো। প্রথম ওই মেয়েটা বের হলো ওড়না ঠিক করতে করতে, দ্বিতীয়ত বের হলো আমার স্বামী। যখন এই জিনিসটা দেখলাম তখন কলিজাটা মোচড় দিয়ে উঠলো। মনে হলো যে আমার মধ্যে কি কমতি আছে। নিজের প্রতি প্রচুর ঘৃণা হতে লাগলো। আল্লাহকে বললাম, ও আল্লাহ, এত সুন্দর রূপ দিয়ে লাভ কি হলো যদি আমার স্বামী একটা নর্দমায় মুখ মারে? সেদিন আমার স্বামী ঘরে আসার পর ওর সাথে আমার প্রচুর ঝগড়া হয়। সেদিন ও আমাকে অনেক মারে, আমার পেটে একটা লাথি মারে। সদ্য সিজার হওয়া জায়গাটা এক সাইডে খুলে যায়, সঙ্গে সঙ্গে ব্যথায় পেট ধরে কুকড়ে পড়ে যায়, ছিলি খুলে যায়, রক্ত বের হচ্ছে। ও আমাকে একটু দেখতে আসে নাই, ও চলে গেছে গেস্ট রুমে। তারপর আমার যা এসে আমাকে ধরে ধরে সেদিন হসপিটালে নিয়ে যায়। সিজার হলে তো মেয়েরা এমনিতেই গলা কাটা মুরগির মতো ঝাপটাতে থাকে। সেখানে নতুন সেলাই করা পেটের মধ্যে লাথি দেওয়ার কারণে সেই সেলাইটি আবার খুলে যায়। ডাক্তার আবার নতুন করে সেলাই দেয়। এভাবেই কেটে যায় দীর্ঘ 5 বছর। ও ভুল করে আর ওর ভুলগুলো আমি মাফ করে দিই। হঠাৎ একদিন একটা ছেলের সাথে আমার দেখা হয়। মেয়েকে স্কুলে যেতে নিয়ে ছেলেটা ওর ভাগ্নিকে নিয়ে আসতো। প্রথম আমার সাথে কথা বলার চেষ্টা করতো, কিন্তু আমি বলতাম না, কারণ আমি সবসময় মনমরা হয়ে থাকতাম। অনেকে আমাকে বলতো ও বড়লোক বাড়ির বউ তো, মেয়েরা নাকি কম কথা বলে। কিন্তু আমার কম কথা বলার কারণ ছিল আমার ডিপ্রেশন। সারাক্ষণ স্বামী, সংসার সবকিছু নিয়ে ডিপ্রেশনে থাকতাম। তাই দিন শেষে মানুষের সাথে কম কথাটাই বলতাম। কিন্তু কিছু কিছু মানুষ হয়তো টাকা পয়সা আছে দেখে হয়তো অহংকারী, কিন্তু না, আমার খবর আমি জানতাম যে সেই ছেলেটা প্রায় আমার সাথে কথা বলার চেষ্টা করতো, কিন্তু আমি কথা বলতাম না। একদিন মেয়ে বায়না ধরে ঝালমুড়ি খাবে। মেয়েকে বাইরে কোনো খাবার আমি খাওয়াতাম না, কিন্তু মেয়ের আবদার রাখতে আমাকে ঝালমুড়িওয়ালার কাছে যেতে হলো। সেখানে সেই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভাগ্নিকে ঝালমুড়ি খাওয়াচ্ছিল। ছেলেটা আমাকে একটা কথা বলেছিল, যে কথা আমার মন ছুঁয়ে গেল। আমাকে আজ পর্যন্ত কেউ দেখে বুঝতে পারিনি যে আমি সংসার জীবনে সুখী না। ছেলেটা বলল, আমি একটা কথা বলবো। আমি ছেলেটার দিকে তাকালাম। ছেলেটা বলল, আমার কেন জানি মনে হয় আপনি হ্যাপি না। এমন কিছু আছে আপনার মধ্যে লুকানো যা আপনি কারো কাছে প্রকাশ করতে পারেন না। আপনি যদি চান আমরা ভালো বন্ধু হতে পারি। আপনাকে আমার বন্ধু হিসেবে ভীষণ ভালো লেগেছে। ছেলেটার আমার কাছ থেকে নাম্বার নিল। মাঝে মধ্যে ছেলেটার সাথে কথা হতে হতে এক পর্যায়ে এমন জায়গায় চলে গেলাম যে ছেলেটাকে আমি ভালোবেসে ফেললাম। তার আগে ও আমাকে বহুবার প্রপোজ করেছে। তার সাথে আমি আমার সুখ দুঃখের সব কথা বলতাম। আমার স্বামী যে আমাকে রোজ রাতে মদ খেয়ে এসে আমাকে পেটাতো, সেসব কথাও আমি তার সাথে শেয়ার করতাম। সে এগুলো শুনে কান্না করতো আর আমাকে বলতো, তুমি তোমার মেয়েকে নিয়ে আমার কাছে চলে আসো, আমি তোমাকে মাথায় করে রাখবো। আমি তোমাকে অনেক ভালোবাসি, একটা মেয়ে না, তোমার যদি 10টা মেয়েও থাকে তারপর আমি তোমাকে বিয়ে করব। তুমি শুধু চলে আসো আমার কাছে। ওর সাথে আমার 1 বছরের সম্পর্ক। এই 1 বছরে সে আমাকে যতটা ভালোবাসা শুধুমাত্র ফোনে দিয়েছে, তার 1 গুণ আমি আমার স্বামীর সাথে 8 বছরের সংসার জীবনও হয়নি। আমার স্বামী আমাকে কখনো ফোন দিয়ে জিজ্ঞাসা করেনি, রিমা তুমি ভাত খেয়েছো, রিমা তোমার শরীর ভালো, রিমা তোমার কোনো কিছু লাগবে, এসবের কিছুই সে বলতে পারতো না। অথচ সেই ছেলেটা আমি কি ড্রেস পরেছি, আমি কি দিয়ে ভাত খেয়েছি, আবার কখন ঘুরতে যেতে ইচ্ছে করে, আমার কোন ওয়েদার পছন্দ, তাকে জিজ্ঞাসা করলে সে চোখ বন্ধ করে সব বলে দিতে পারবে। অথচ আমার স্বামী, যার সাথে আমার 8 বছরের সম্পর্ক, তাকে পছন্দ বলতে পারবে না। এই যে আমার 1 বছরের সম্পর্ক, এখন আবার অনেকেই বলবেন এই যে 1 বছরের সম্পর্ক কি কখনো স্বামী জানবে না? আমি বলবো না, কারণ সে কখনো আমার ফোন চেকই করবে না বা কখনো সে আমাকে সন্দেহ করে না। তার আমার প্রতি শুধুমাত্র ওই রাতের বেলায় ফিলিংস কাজ করে। এছাড়া আমার প্রতি তার ভালোবাসা বলেন, আমার প্রতি আর কেয়ার বলেন, কোনো কিছুই কাজ করে না। যদি করতো তাহলে 1 বছরে একবার না একবার ধরা পড়তাম। এমন অনেক সময় হয়েছে তার সামনে ফোন এসেছে, আমি ফোন রিসিভ করে বলেছি যে এখন কথা বলতে পারবো না। সে কখনো আমার হাত থেকে ফোনটা নিয়ে চেক পর্যন্ত করেনি যে কাকে বললাম। এখনো প্রায় সময় আমাদের বাড়ির কাজের মেয়ে আকলিমার সাথে তাকে বাথরুম থেকে প্রায় সময় আমি বের হতে দেখি, প্রায় সময় বারান্দায় দেখি খোঁচাখুচি করতে, কিন্তু এখন আমি আর কিছু বলি না। আসলে এই মুহূর্তে আমার কি করা উচিত? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার এই পছন্দের মানুষের সাথে চলে যাওয়া উচিত নাকি আমার স্বামীর সবকিছু মেনে নিয়ে তার সাথে সংসার করা উচিত, সারা জীবন ডিপ্রেশনে থাকা উচিত? আপনারা দয়া করে আমাকে একটা পরামর্শ দিবেন প্লিজ। এটা একটা আপুর লাইফের স্টোরি, এটা আমার সাথে কোনোভাবেই মিল না। এখন আপনারা সবাই বলেন এই আপুটার কি করা উচিত।